সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে আমাদের জীবনের আমূল পরিবর্তন ঘটেছে, আর তার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রোগ। চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের ফলে আমাদের পরমায়ু বৃদ্ধি পেয়েছে, কিন্তু বিভিন্ন রোগের থাবা বসছে আমাদের শরীরে। আর এই সমস্ত বিভিন্ন রোগের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা বলতে হবে কিডনির সমস্যা। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়ে অত্যন্ত আনন্দিত, তিনি হলেন ডক্টর অনুপম মজুমদার, সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, আইএলএস হসপিটাল। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাকে স্বাগত। কিডনির সমস্যা মহামারী আকার ধারণ করেছে, তো প্রথমেই আপনার কাছে জানবো যে কি কি কারণে একজন মানুষের কিডনি সমস্যা হতে পারে। কিডনির খারাপ হওয়ার প্রচুর কারণ আছে, তার মধ্যে যেগুলো 90% কারণগুলো মেনলি আমি আজকে বলবো, কারণ সবকটা বলে শেষ করা যাবে না। তো কিডনি আমাদের একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, এবং সেটা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ইনভলভমেন্ট হয়। মনে করুন কোনো সিস্টেমিক রোগ আছে আমাদের শরীরে, সেটা কিন্তু কিডনিকে ইনডাইরেক্টলি ইনভলভমেন্ট করছে এবং খারাপ করে দিচ্ছে। আবার কিছু রোগ আছে যেটা ডাইরেক্টলি হচ্ছে, যেরকম গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, এডিপিকেডি, অটোজোমাল পলিসিস্টিক কিডনি ডিজিজ, এইগুলো ডাইরেক্টলি কিডনিতে হয়। কিন্তু প্রধানত যেসব কারণে দেখা যায় ইনস্টেজ রেনাল ডিজিজটা হচ্ছে এবং কিডনি দুটো খারাপ হয়ে পেশেন্ট ট্রান্সপ্লান্ট বা ডায়ালাইসিস জাতীয় চিকিৎসার সম্মুখীন হতে হচ্ছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আনকন্ট্রোল টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এবং টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস অলসো, এবং আনকন্ট্রোল হাইপার টেনশন, যাদের প্রেশার কন্ট্রোলে থাকছে না। যদি প্রেশার কন্ট্রোলে রাখা হয় প্রপার মেডিসিনের মাধ্যমে, প্রপার ডায়েটের মাধ্যমে, যদি সুগার এবং প্রেশারটাকে কন্ট্রোলে রাখা হয়, তাহলে কিন্তু কিডনির ইনভলভমেন্ট হয় না। কিন্তু এই দুটো কারণ, আনকন্ট্রোল ডায়াবেটিস এবং আনকন্ট্রোল হাইপার টেনশন, হচ্ছে মূলত প্রধান কারণ কিডনি রোগ হওয়ার। এবং তার পাশাপাশি আরও কিছু আছে, মানুষের খাদ্যাভ্যাস। সেটা আমাদের ত্রিপুরাতে যেরকম আমরা ডায়েট ফলো করি, তার মধ্যে একটা ড্রাই ফিশ, এবং আমাদের ত্রিপুরা রাজ্যে যে জলটা আছে, তাতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন পরিমাণ বেশি, সেটা কিন্তু অ্যাডভার্সলি এফেক্ট করে কিডনিকে। এবং স্টোনও প্রচুর পরিমাণ হচ্ছে, এবং প্রতিনিয়ত যদি স্টোন হয় তাহলে কিন্তু কিডনিটা আলটিমেটলি খারাপের দিকে যায়। কি কি লক্ষণ দেখে একজন মানুষ বুঝবেন যে তার কিডনি সমস্যা হচ্ছে বা হতে পারে? হঠাৎ করে যদি কোনো কিডনি খারাপ হয়ে যায়, বা দীর্ঘদিন কোনো ক্রনিক কিডনি ডিজিজে কেউ ভুগছেন এবং কিডনি স্টেজটা পেরিয়ে স্টেজ 4 এবং স্টেজ 5-এ চলে গেল, তাহলে প্রধান যে লক্ষণগুলো থাকবে সেগুলো হলো, পেশেন্টের একদম খিদে পাবে না, পেশেন্টের ভমিটিং টেন্ডেন্সি থাকবে, যেগুলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাককে ইনভলভ করে, এবং প্রতিটা সিস্টেমে ইনভলভমেন্ট হয়। যেরকম পেশেন্টের স্কিন ইনভলভমেন্ট হতে পারে, ডিসকালারেশন অফ দ্য স্কিন, সারা শরীর প্রচুর পরিমাণ ইচিং হতে পারে, তারপরে পা ফুলে যেতে পারে, শ্বাসকষ্ট হয়ে যায়, পেরিকার্ডিয়াল ইফিউশন, প্লুরাল ইফিউশন, হার্টের বাইরে জল জমা হয়ে যায়, লাংসের বাইরে জল জমা হয়ে যায়। অনেক পেশেন্টের ক্ষেত্রে মির্গি রোগের মতো খিঁচুনির ভাব সৃষ্টি হয়, অনেক পেশেন্ট স্ট্রোক করে ফেলেন। তো এই এবং অনেক পেশেন্টের হাড়ে ব্যথা হয়, অনেক পেশেন্ট সিভিয়ার এনিমিয়ার ভোগেন এবং প্রচুর পরিমাণ দুর্বলতা লাগে। এই সমস্ত কিছু মেনলি কিডনি রোগে আক্রান্ত রোগীরা সিমটমসগুলো ফেস করে থাকেন। তবে খুব আর্লি স্টেজ অফ দ্য কিডনি ডিজিজে একটা পেশেন্টের মেনলি ভমিটিং টেন্ডেন্সি, ডিক্রিজ অ্যাপাটাইট অ্যান্ড আর্লি টায়ার্ডনেস, একটু হাঁটাচলা করলেই টায়ার্ডনেস চলে আসে। এই সিমটমসগুলো প্রধানত আমরা দেখতে পাই। কিডনির বায়োপসি, এই বিষয়টা সম্পর্কে যদি
কিডনি বায়োপসি হলো এমন একটা টুল যেটা আপনাকে বলে দেবে যে 100% একুরেটলি বলে দেবে যে কিডনিটা কোন স্টেজে আছে। সেটা একটা প্রসিডিওর যেটা হচ্ছে যেরকম আমরা একটা ছোট্ট একটা টিস্যু কিডনি থেকে নিয়ে সেটাকে ইলেকট্রন মাইক্রোস্কোপি এবং লাইট মাইক্রোস্কোপি করে এবং ফ্লোরোসেন্ট স্টাডি করে আমরা দেখতে পাই সেটাতে বিভিন্ন রকমের অ্যান্টিবডি আছে কিনা, অ্যান্টিবডি ইনভলভমেন্ট কোনো রোগ আছে কিনা, এবং ওটা বেসমেন্ট মেমব্রেন শুধু কিডনির একদম মাইক্রো লেভেল পর্যন্ত চলে যাওয়া যায়, এবং ইন্টারস্টিশিয়ামে কতটা পরিমাণ ফাইব্রোসিস বা কোনো রকমের ইফটা ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস অ্যান্ড টিউবুলার গ্লুমেরোনেফ্রাইটিস, টিউবুলার অ্যাট্রোফি, এই জিনিসটা কতটা হচ্ছে সেটা বলা যায়। এবং সেটাতে আমরা একটা প্রগনোস্টিক ইন্ডিকেশন, মানে কিডনিটা কত তাড়াতাড়ি খারাপ হবে বা ভালো হবে কি না, বা যে রোগটা হয়েছে কিডনিতে প্রাইমারিলি ইনভলভ হয়েছে ওর সেকেন্ডারিলি ইনভলভ হয়েছে তার কোনো প্রোটোকল ওয়াইজ ট্রিটমেন্ট আছে কি না। যদি থাকে পেশেন্ট খুবই ভাগ্যবান, আর যদি না থাকে তাহলে সেই পেশেন্টের কিডনিটা আলটিমেটলি ওয়ান্স আপন এ টাইম উইল ল্যান্ড আপ ইনটু ক্রনিক কিডনি ডিজিজ, এবং সেটা থেকে পেশেন্টের ইনস্টেজ রেনাল ডিজিজ হয়ে ডায়ালাইসিস ট্রান্সপ্লান্টের দিকে পেশেন্ট চলে যায়। আচ্ছা, এই যে ডায়ালিসিস বললেন আপনি, এই যে ডায়ালিসিসটা কখন লাগে এবং কিভাবে করা হয়? যখন বিভিন্ন কারণে, যেরকম আমি বললাম ডায়াবেটিস, হাইপারটেনশন, এডিপি, কেডি এবং অন্যান্য বিভিন্ন কারণে যখন কিডনির রোগটা ক্রমাগত স্টেজ ওয়াইজ বাড়তে থাকে, মানে জিএফআর লেভেলটা যদি কমতে থাকে এবং স্টেজ 5-এ যাওয়ার পরে যখন জিএফআর লেভেলটা 15-এর নিচে নেমে যায়, তখন আমাদের কিডনি কি কাজ করে সেটা হচ্ছে আমাদের কিডনি আমাদের শরীরের টক্সিনটাকে বের করে দেয় এবং শরীরের সমস্ত মানে ওয়াটারের একটা ভারসাম্য বজায় রাখে। যখন কিডনিটা ফেলিওর হয়ে যায় তখন শরীরে অতিরিক্ত পরিমাণ টক্সিনটা সৃষ্টি হয় এবং শরীর থেকে প্রপারলি ওয়াটার এক্সক্রিয়েশন হয় না। সেই কারণে পেশেন্টের শরীরে অতিরিক্ত পেশেন্ট ফুলে যায়, পা ফুলে যায়, শ্বাসকষ্ট হয়। তো সেই ক্ষেত্রে কিডনির কাজটাকে একটা মেশিনের দ্বারা করা হয়। তো মেশিনের মধ্যে একটা ডায়ালাইজার বলে একটা পার্টস থাকে, সেটা একটা সেমি পারমেবল মেমব্রেন দিয়ে সেটা সেপারেট করা থাকে। একদিক দিয়ে ব্লাড, আরেক দিক দিয়ে আমাদের ডায়ালাইজেড সলিউশনটা পাস করা হয় উইথ এ স্পেসিফাইড স্পিড, এবং ওটার সঙ্গে বিভিন্ন রকমের উপাদান মিলানো হয়। সেটা ন্যাচারাল বডি সলিউশনের মতোই থাকে। সেটা যখন দুটো একসঙ্গে পাস হয়, সেমি পারমেবল মেমব্রেনের এক পাশে থাকে ডায়ালাইজেট, আরেক পাশে থাকে আপনার পেশেন্টের ব্লাডটা, তখন পেশেন্টের ব্লাড থেকে যে টক্সিনগুলো আছে সেই ডায়ালাইজেটে চলে যায় এবং ব্লাডটা পিউরিফাই হওয়ার পরে সেটাকে আবার পেশেন্টের বডিতে ঢুকিয়ে দেওয়া হয়। সেটা একটা টোটালি মেশিন বেসড কাজ, এবং সেটা যখন পেশেন্টের কিডনিটা স্টেজ 5 এবং জিএফআর লেভেল লেস দেন 15 থাকে তখন কিন্তু এই ডায়ালাইসিসের সাপোর্টটা লাগে। সেই ডায়ালাইসিসটা আমি যেটা বললাম সেটা হচ্ছে হিমোডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে পেটের ডায়ালাইসিস। সেটাতে পেরিটোনিয়াল ফ্লুইড একটা আছে যেটা নর্মাল ফিজিওলজিক্যাল মাত্রায় আমরা তৈরি করা হয় এবং সেটা পেটের মধ্যে দেওয়া হয় এবং সেখান থেকে টক্সিনগুলো বের করে দেওয়া হয়। এই ক্ষেত্রে সেমিপারভিয়াল মেমব্রেন হিসাবে পেরিটোনিয়াল মেমব্রেনটা সেমিপারভিয়াল মেমব্রেন হিসাবে কাজ করে। সেটা ন্যাচারাল বডিতেই থাকে আমাদের। তো সেটা বাড়িতে বসে নেওয়া যেতে পারে, দিনে 4 বার করা হয়, খুবই সহজ। যারা ডায়ালাইসিস সেন্টারে যেতে পারবে না, যারা বয়স্ক এবং ফাইন্যান্সিয়ালি স্টেবল, তাদের ক্ষেত্রে এই ডায়ালাইসিসটাও প্রেফার করা হয়। সেটা হচ্ছে হিমোডায়ালাইসিস, আরেকটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। সেই দুটো ডায়ালাইসিসের প্রক্রিয়া কিন্তু ইনস্টেজ রেনাল ডিজিজে করা হয়। এই যে কিডনি ট্রান্সপ্লান্ট, এটা কি মানে প্রসেসটা কিরকম, বা এতে রিস্ক কতটা, আমাদের এখানে সম্ভব কিনা? ওকে, তো কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে আমাদের যখন একটা পেশেন্টের জন্মগত দুটো কিডনি থাকে বা সিঙ্গেল ফাংশনাল কিডনি থাকে বা এবং ওই পেশেন্টের বা ওই মানুষটার কোনো কারণে, যেরকম আমি ফ্যাক্টরগুলো বললাম, ইনস্টেজ রেনাল ডিজিজ হয়ে গেল এবং ডায়ালাইসিস করছেন, সেটা হচ্ছে একটা সাপোর্টিভ থেরাপি। কিন্তু পার্মানেন্ট রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি যদি বলা হয় সেটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন, কিডনি প্রতিস্থাপন। সেটাতে অনেক মানুষের কনসেপ্ট হচ্ছে যে কিডনি ট্রান্সপ্লান্ট মানে একটা কিডনি কেটে বাদ দিয়ে ফেলে দিয়ে আর একটা কিডনি লাগিয়ে দেওয়া। তা নয়, জন্মগত দুটো কিডনি তো থাকবেই, তার সঙ্গে একটা তৃতীয় কিডনি শরীরের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। সেটা হচ্ছে একটা ডোনার যার ব্লাড গ্রুপ সেম,
সেখান থেকে একটা কিডনি ডোনার নেফ্রেক্টমি বলে একটা সার্জারি হয়, সেটা করে যেরকম রিসিপিয়েন্টের বডিতে যার ডায়ালাইসিস চলছে এবং যার কিডনি দুটো সমস্ত রকমভাবে খারাপ হয়ে গেছে তার শরীরের মধ্যে ইমপ্লান্ট করা হয়। সেটা ইলিয়াক ফোসাতে করা হয়, রাইট এবং লেফট, এবং এটাতে এক্সটার্নাল ইলিয়াক আর্টারি এবং ভেইন উইথ ইউরেটার, ডোনার এবং রিসিপিয়েন্টের এই তিনটা জিনিস যুক্ত করা হয় এবং ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক মতো যদি হয় তাহলে কিন্তু লাইভ কিডনি ডোনেশনের মধ্যে সঙ্গে সঙ্গে কিডনিটা কাজ করে এবং ক্যাডাভেরিক ডোনার ট্রান্সপ্লান্টেশনও হয়। সেটা হচ্ছে উইদিন 48 আওয়ার যদি কোনো পেশেন্ট যদি ব্রেন ডেড হয়ে যায় বা পেশেন্টের শরীরের মধ্যে এখনও প্রাণটা আছে, সেই ক্ষেত্রে যখন পেশেন্ট জানা আছে যে এক্সপায়ার করবে তখন সঙ্গে সঙ্গে সেই কিডনিটা নিয়ে কিন্তু পেশেন্টের শরীরে প্রতিস্থাপন করা হয়। এই দুরকম পদ্ধতিতে হয়। আর ত্রিপুরাতে এখন পর্যন্ত কিডনি ট্রান্সপ্লান্টেশন সম্ভব হয়নি, কিন্তু আমরা প্রসেসে আছি। আমাদের হসপিটালের মধ্যে এখন টিম তৈরি হয়ে গেছে এবং খুব অতি সত্বর আমরা কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টের জন্য স্টেপ নেব। অলমোস্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে, ডক্টরের টিম তৈরি হয়ে গেছে এবং গভর্নমেন্টের কাছে পারমিশনের জন্য আবেদনও দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা অনেক চেষ্টা করছি। সেটা যদি সফলভাবে করতে পারি তাহলে পেশেন্টের যে মেডিকো লিগ্যাল কাজটা সেটা অন্য রাজ্যে গিয়ে করতে গেলে দুটো স্টেটের পারমিশন নিতে হয়, সেই কাজটা অনেক ইজি হয়ে যাবে, সোজা হয়ে যাবে এবং যে টাইমটুকু লাগে তার মধ্যে অনেক পেশেন্ট বিভিন্ন কারণে খারাপ হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, বিভিন্ন কারণে এক্সপায়ার হয়ে যায়। সেই যদি আমরা আর্লি যদি কোনো পেশেন্টের ডায়ালাইসিস লাগছে এবং সেই পেশেন্টটাকে যদি ট্রান্সপ্লান্টে কনভার্ট করা যায় তাহলে পেশেন্টের লংজিভিটি ডেফিনেটলি বেড়ে যায়। এই ট্রান্সপ্লান্টেশনের সাকসেস রেট মোর দেন 95%। তাহলে মানে সাকসেস রেটটা আমরা ভালোই দেখতে পাচ্ছি। ভালো। আচ্ছা, আমাদের কিডনিটা যেন খারাপই না হয়, আমাদের কিডনিটাকে আমরা ভালো রাখতে গেলে কি কি করব? একেবারে ভালো মানে কোনো প্রবলেম হবে না বা কোনো কিছু সেরকম ধরনের তো কিছু নেই। আমাদের বায়োলজিক্যাল বডি, এটা এজিং আছে, এজিং হলে পেশেন্টের এজিং হলে প্রত্যেকটা অর্গানে বিভিন্ন রকমের সিমটমস আসে। তবে হ্যাঁ, একটা স্টেপটা নিতে হবে যখন মানুষের শরীরটা ভালো থাকে তখন থেকেই কিন্তু স্টেপটা নিতে হয়। যেরকম মনে করুন একটা পেশেন্ট বলবো না, একটা মানুষ যার কিডনি এখন অবধি ভালোই কাজ করছে, সে সুস্থ মানুষ, সেই মানুষটার কিডনিটাকে ভালো রাখতে গেলে তার প্রধানত ডায়েটের উপরে প্রচণ্ড খেয়াল করতে লাগবে। হাই সল্ট কন্টেনিং ফুড খাওয়া যাবে না। পেশেন্টের যে এই ডে টু ডে লাইফের যে স্ট্রেস, সেই স্ট্রেসগুলো একটু কম নিতে লাগবে। তারপরে বিভিন্ন রকমের নেশা জাতীয় জিনিস আজকাল চলছে ত্রিপুরাতে, সেই জিনিসগুলো অ্যাভয়েড করতে লাগবে। তারপরে যদি কোনো মানুষের, দেখুন মানুষের শরীর থাকবে রোগ হবে না সেটা কিন্তু বলা মুশকিল। আর সেই জন্য যদি কোনো পেশেন্টের বা কোনো মানুষের যদি ডায়াবেটিসে আক্রান্ত হয় বা প্রেশারে আক্রান্ত হয়, ওদের উচিত প্রেশার এবং সুগারটাকে ভালো করে ওষুধের মাধ্যমে কন্ট্রোল করা এবং প্রতিনিয়ত এই দুটো রোগের কারণে যে ইন্ড অর্গান ড্যামেজ হচ্ছে, যেরকম কিডনি তার মধ্যে তার একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে থাকতে লাগবে। অন্তত প্রতি 3 মাস বা 6 মাস অন্তর অন্তর কিছু পরীক্ষা নিরীক্ষা করে সেই জিনিসটাকে চেক আপ করে রাখতে লাগবে। যদি কোনো কিছু যদি আর্লি মানে খুব তাড়াতাড়ি যদি সমস্যাটা ধরা পড়ে তাহলে কিন্তু খুব প্রচুর পরিমাণ স্টেপ নেওয়া যায়। মেডিসিন আছে, ডায়েট কন্ট্রোলের মাধ্যমে করা যায়, স্ট্রিক্ট ডায়াবেটিক কন্ট্রোল অ্যান্ড হাইপারটেনশন করে কিডনি দুটোকে ঠিক রাখা সম্ভব। স্যারের সাথে আমাদের কথা হচ্ছিল কিডনির স্বাস্থ্য নিয়ে। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি আবারও বিরতির পর। মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির
সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। ফিরে এলাম বিরতির পর। স্যার, আবারও চলে আসছি আপনার কাছে। অনেক সময় আমাদের কোমরে ব্যথা হয়, তারপর ইউরিনে আমরা অনেক সময় ফেনা দেখতে পাই, এগুলো কি কিডনি রোগের লক্ষণ? খুব ভালো কোশ্চেন বলেছেন এটা। কোমরে ব্যথাই মানে যে কিডনি রোগ হয়েছে তা নয় কিন্তু, বা আবার আরেকটা জিনিস, কোমরে ব্যথা মানে কিডনি রোগ হয়নি তাও নয়। তো সেই ক্ষেত্রে আমাদের একটা পরীক্ষা করে নিতে হয়। কোমরে ব্যথা হলে আমাদের মেনলি একটু সাইডের দিকে হয়, কোমরে লোইন এরিয়াতে ব্যথাটা হয়, তখন কিন্তু ব্যথাটার উৎসর্গটা কিডনির দিকেই যায়। আবার কোমরে ব্যথা হলে আবার হাড়ের ব্যথাও হয়, অনেকের স্পন্ডালাইটিস থাকে। তো যদি কোমরে ব্যথা হয় তাহলে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা আলট্রাসোনোগ্রাফি কিডনি কেইউবি করে নেওয়া, কিডনি ইউরিনারি ব্লাডার অ্যান্ড প্রোস্টেটটা করিয়ে নেওয়া, যে কোনো স্টোন বা কোনো সিস্ট রাপচার বা কোনো এডিপি কিডনি আছে কিনা, সেই ধরনের কোনো আছে কিনা। যদি সেই ধরনের কিছু না থাকে তাহলে এটা ধরে নিন মোস্ট অফ দ্য টাইম এটা হাড়ের ব্যথা হয় বা মাসেল ক্র্যাম্প হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কোমরের ব্যথা মানে কিডনির সমস্যা নয়, আবার কোমরে ব্যথা মানে যে কিডনির সমস্যা একেবারেই থাকবে না তা নয়, ইভ্যালুয়েশনের থ্রুতে যেতে হবে। আর ফেনা হওয়া, দেখুন কি পেচ্ছাবে মানে আমাদের ইউরিনের মধ্যে কখনোই ফেনা থাকার কথা নয়, ফেনা হচ্ছে মানে এটা অ্যাবনর্মাল। তো ফেনা হওয়ার প্রধান কারণ হচ্ছে পেচ্ছাবে প্রচুর পরিমাণ প্রোটিন যাচ্ছে, আর যদি পেচ্ছাবটা লাল হয় তাহলে বুঝতে হবে যে ব্লাড যাচ্ছে। তো যেহেতু কোশ্চেনটা হচ্ছে ফেনাটা, তো ফেনা মানে পেচ্ছাবে প্রোটিন যাচ্ছে। এবার প্রোটিনের কতটা যাচ্ছে, 24 আওয়ার ইউরিন প্রোটিন মেজারমেন্ট বলে একটা টেস্ট হয়, সেটা করার পরে আমরা বুঝতে পারবো যে কত অ্যামাউন্টে যাচ্ছে। যদি সেটা 3 গ্রামের উপরে যায় তাহলে কিন্তু একটা নেফ্রোটিক সিনড্রোম বলে একটা কথা হয়, সেটা হয়। সেটা মোস্ট অফ দ্য টাইম বাচ্চাদের হয়ে থাকে, আবার বড়দেরও হয় না সেরকম না, অ্যাডাল্ট অনসেট নেফ্রোটিক সিনড্রোমও হয়ে থাকে। এবং এটার জন্য যে টার্মিনোলজিগুলো আছে, যে 24 আওয়ার প্রোটিন যদি লেস দেন 1 গ্রাম থাকে, মোর দেন 1 গ্রাম, বাট লেস দেন 3 গ্রাম, তো বিভিন্ন রকমের ক্যাটাগরিতে পড়ে সেই রোগগুলো। আইজিএ নেফ্রোপ্যাথি বলে একটা মোস্ট কমন নেফ্রোটিক সিনড্রোম থাকে, যেটাতে প্রোটিন 3 গ্রামের উপরে যায় না পার ডেতে, কিন্তু অল্প অল্প করে যায়, ফেনা একটু হয়। পেশেন্টের আলাদা সিমটমস থাকবে, পেশেন্টের ব্লাড প্রেশার থাকবে, সঙ্গে কিছু আরবিসি বেরোবে, সেটা কিন্তু মোস্ট কমন। সেই জন্য বলছি সেটা মোস্ট কমন, সেই জন্য এটা আমাদের লক্ষ্য রাখতে লাগবে। এবং সেই ফেনাটা মানে প্রোটিনটা যাওয়াটা বন্ধ না যদি করা হয় তাহলে কিন্তু ওয়ান্স আপন এ টাইম কিডনিটা ক্রনিক নেফ্রোপ্যাথিতে চলে যাবে এবং পেশেন্টের কিন্তু ইনস্টেজ রেনাল ডিজিজের দিকে চলে যাবে। সুতরাং ফেনা হওয়া মাত্রেই একজন নেফ্রোলজিস্টের কনসাল্ট করাটা খুবই দরকার, সেটা আমি মানে পার্সোনালি সাজেস্ট করব সবাইকে। কিডনি সমস্যা কি বংশ পরম্পরাগতভাবে হতে পারে, বা হলে এর প্রভাব কতটা? কিডনির সমস্যা কিন্তু বংশ পরম্পরায় হয়। এরকম অনেক ফ্যামিলি থাকে যাদের ফার্স্ট ডিগ্রি ব্লাড রিলেটেডের মধ্যে সবারই কিছু না কিছু ক্রনিক কিডনি ডিজিজ থাকে, এবং কিছু রোগ আছে যেগুলো বংশ পরম্পরায় জিন লেভেলে সেটা ট্রান্সফার হয়। কিছু ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস আছে, কিছু ক্ষেত্রে পেশেন্টের অটোজোমাল ডোমিনেন্ট পলিসাইস্টিক কিডনি ডিজিজ আছে, এবং অটোজোমাল রিসেসিভ পলিসাইস্টিক কিডনি ডিজিজ আছে, এবং অ্যাকোয়ার্ড সিস্টিক ডিজিজ আছে, যেটা বংশপরম্পরা হয় না, কিন্তু অন্যান্য যে সিস্টিক ডিজিজগুলো আছে, নেফ্রোনোথিসিস আছে, মেডুলারি স্পঞ্জি কিডনি আছে, এই সব কটা কিন্তু বংশ পরম্পরায় জিন লেভেলে সেটা ট্রান্সফার হয়। যদি সেই ধরনের কোনো রোগ থাকে সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিভিন্ন রকমের পরীক্ষার মাধ্যমে ডায়াগনোজ করে আমাদের সেটা যতটা সম্ভব ট্রিটমেন্ট করা, এবং কিছু কিছু ক্ষেত্রে ট্রিটমেন্ট সম্ভব হয় না, সেটা পেশেন্টের দুর্ভাগ্য। কিডনিতে স্টোন কেন হয়, বা এর ট্রিটমেন্ট কি? কিডনিতে স্টোন হওয়ার প্রধান যে কারণগুলো হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত সল্ট ইনটেক করা, অতিরিক্ত প্রসেস ফুড মানে কোল্ড ড্রিঙ্কস, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এইসব জাতীয় জিনিস যদি কেউ খায়, এবং শরীরটা যদি ডিহাইড্রেটেড হয়, প্রচুর পরিমাণ অ্যালকোহল যদি কেউ নেয়, সেই ক্ষেত্রে পেশেন্টের বডিটা ডিহাইড্রেটেড হয়, এবং যদি পর্যাপ্ত পরিমাণ
ওয়াটার ড্রিঙ্ক না করে একটা সাধারণ লোক, তাহলে কিন্তু সুপার স্যাচুরেটেড হয়ে ইউরিনের মধ্যে কিন্তু ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড অ্যান্ড ফসফেট অ্যান্ড সিস্টিন যে পদার্থগুলো আছে সেগুলো কিন্তু ওখানে অদ্রবীভূত অবস্থায় কিন্তু মেডুলা পাইরিমিড বলে একটা স্ট্রাকচার আছে কিডনিতে, সেই জায়গার মধ্যে কিন্তু নিউক্লিয়াস তৈরি করে আলটিমেটলি এটা বড় স্টোনে কনভার্ট হয়ে যায়। এবং স্টোন হওয়াটা কিন্তু ভালো জিনিস নয়। যদি একটিভ স্টোন ফর্মার হয়ে থাকে সেই পেশেন্টটা বা রুগীটা, সেই ক্ষেত্রে কিন্তু প্রতি বছর বছর একটা করে স্টোন হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু প্যারেনকাইমাকে ড্যামেজ করবে এবং আলটিমেটলি আফটার 10 to 15 years 20 years লেটার, এবং পেশেন্টের যদি প্যারেনকাইমা 50% লস হয়ে যায় ডিউ টু স্টোন, সেই ক্ষেত্রে কিন্তু ইএসআরডির দিকে পেশেন্ট চলে যাবে। স্ট্যাগন বলে একটা স্টোন হয় যেটা ইনফেক্টেড ইউরিনের মধ্যে হয়, সেটা কিন্তু খুবই মারাত্মক। আলটিমেটলি এটা খুব তাড়াতাড়ি কিডনিটাকে ড্যামেজ করে দেয়। সুতরাং প্রয়োজন মতো জল পান করা এবং সল্ট ইনটেক না করা, প্রসেস ফুড না খাওয়া, এবং যদি লোইন পেন বা ইউরিনের মধ্যে রক্ত মানে রেড ইউরিন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যান করে ইউরিনের টেস্ট করে কিন্তু দেখে নেওয়া উচিত যে স্টোন আছে কি না। ইয়াং এজ গ্রুপ লোকেদের মধ্যে সেই স্টোনটা বেশি দেখা গেছে। গ্যাসের ট্যাবলেট, তারপর পেইন কিলার, বিভিন্ন পত্র পত্রিকায় বা প্রচার মাধ্যমে আমরা দেখি যে এগুলো আমরা বেশি নিলে কিডনির সমস্যা হতে পারে। সেটা দেখে সবাই একটু ভয়ভীতি পায়, বিশ্বাস করা সেরকম কারণ নেই। তবে এই যেহেতু এটা উঠেছে, ধোঁয়া যেখানে আছে সেখানে আগুন থাকতেই পারে। সুতরাং পত্রপত্রিকায় উঠেছে মানে এইভাবেই উঠেনি। সেটা রিসার্চ লেভেলে পাওয়া গেছে যে দীর্ঘদিন যদি কোনো পেশেন্ট যদি গ্যাসের ওষুধ খায়, সেই ওষুধটা কিন্তু ইন্টারস্টিশিয়াল নেফ্রোপ্যাথি বলে একটা কন্ডিশন আছে, কিডনির যে প্যারেনকাইমা আছে মেডুলাতে গিয়ে এফেক্ট করে। সেই ক্ষেত্রে কিন্তু তিলে তিলে পেশেন্টের কিডনিটার সাইজ ছোটো হয় এবং সেই ক্ষেত্রে আলটিমেটলি পেশেন্টের সিকেডিতে কনভার্ট হয়ে সিকেডি 1, 2, 3A, 3B এবং 4 অ্যান্ড দেন 5 ইন স্টেজ রেনাল ডিজিজে কনভার্ট হতেই পারে পেশেন্ট। তবে হ্যাঁ, গ্যাসের ওষুধটা দীর্ঘদিন খেতে লাগে, তবে কেউ নিজের ইচ্ছা থেকে তো খায় না। সুতরাং গ্যাসের ওষুধ যতটা পারা যায় অ্যাভয়েড করা উচিত। কোনো ডোনার যখন কাউকে কিডনি দেবে, সেই ক্ষেত্রে সেই ডোনারের রিস্ক কতটা থাকে, বা যে দেবে তার কোনো নিয়ম নীতি মানতে হয় কিনা? যার কিডনি নষ্ট হয়ে গেছে তার কিছু হারানোর নেই, সে শুধু পাবে। আর যে দেবে সে তার যে ব্লাড গ্রুপ সেম থাকে কিডনিটা নেবে। এবং সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণ টেস্টের মাধ্যমে এই ডোনারকে অ্যাকসেপ্ট করানো হয়। যেরকম ব্লাড গ্রুপিং করানো হয়, HLA টাইপিং করানো হয়, টি সেল বি সেল গ্রুপ ম্যাচিং করানো হয়, DTPA রেনোগ্রাম করানো হয়, সিটি রেনাল আর্টারি অ্যাঞ্জিওগ্রাফি করানো হয়। যদি কিডনিতে 3-4টা আর্টারি থাকে তাহলে সেটা ট্রান্সপ্লান্ট করার অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্য ইসচেমিক ড্যামেজ অফ দ্য ডোনার কিডনি হওয়ার প্রচণ্ড চান্স থাকে। সেই ক্ষেত্রে যদি এরকম 3-4টে আর্টারি থাকে ডোনার কিডনিতে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করা উচিত। কোনো পেশেন্টের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থাকলো আগে থেকেই, বা কোনো পেশেন্টের দুটো কিডনির যে GFR লেভেলটা আছে সেটা <80 থাকলো, সেসব ক্ষেত্রে কিন্তু সেই ডোনারকে রিজেক্ট করা হয়। যদিও ব্লাড গ্রুপটা সেম থাকে, তা সত্ত্বেও প্রচুর ক্রাইটেরিয়া থাকে, সেটা যদি ফুলফিল না করা হয় ডোনার অ্যাভয়েড করা হয় এবং ডোনার অ্যাভয়েড করা উচিত। এবং যদি একবার সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যায় তাহলে ডোনারের যে রিস্কটা আছে, একটা সাধারণ মানুষের যা লাইফ লংজিভিটি থাকে, একটা কিডনি ডোনেট করার পরেও সেই লোকটার বা সেই পার্সনটার লংজিভিটি কিন্তু সেম থাকে। সত্যি আপনার কাছ থেকে আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম কিডনির সমস্যা নিয়ে। আমরা একেবারে সময়ের শেষ প্রান্তে আপনার কাছে শেষ প্রশ্নে যাব, জানবো যে আপনি তো ILS হসপিটালে আছেন এখন, তো ILS হসপিটাল একজন কিডনি রোগীকে কতটুকু পরিষেবা দিতে সক্ষম? এটা সবচেয়ে ভালো কোশ্চেন লাগলো আমার। দেখুন, ILS হসপিটালে কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া এক কথায় যদি আমি বলি, সমস্ত রোগের ট্রিটমেন্ট হচ্ছে। কিডনি বায়োপসি হচ্ছে প্রতিনিয়ত, গলার লাইন, বুকের লাইন, হাতের ফিস্টুলা, এবি ফিস্টুলা, আর্টেরিওভেনাস ফিস্টুলা, পার্মানেন্ট ক্যাথেটার, টেম্পোরারি জুগুলার ক্যাথেটার, এবং পেটের ডায়ালাইসিস করানোর জন্য পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্যাথেটারের ব্যবস্থাও আমাদের রাখা আছে। হিমোডায়ালাইসিস মধ্যে যে বিভিন্ন রকমের ভ্যারাইটি হয়,
সেইগুলোর মধ্যে যে হিমোডায়াফিল্ট্রেশন, হিমোফিল্ট্রেশন এবং হিমোডায়ালাইসিস, তিনটে জিনিসই আমাদের ওখানে হয়। স্ল্যাড ডায়ালাইসিস বলে একটা লো এফিকেসি ডায়ালাইসিস, সেটাও হচ্ছে। বিভিন্ন রকমের পয়জনের মধ্যে যে হিমো পারফিউশন করা হয়, সেই হিমো পারফিউশন কার্টেজও আমাদের কাছে আছে এবং খুব প্রতিনিয়ত না হলেও মাসে 1-2 কেস আমাদের ওখানে হচ্ছে। দ্যাট ইজ ফেসিলিটি ইজ অ্যাভেলেবেল। প্লাজমা ফেরেসিস, গুলেনবারি সিনড্রোম এবং অ্যান্টিবডি মেডিয়েটেড যে রোগগুলো আছে সেগুলোতে প্লাজমা ফেরেসিস হচ্ছে একটা বেস্ট প্রসিডিওর, খুব তাড়াতাড়ি পেশেন্টটা সুস্থ হয়ে যায়। প্লাজমা ফেরেসিস হচ্ছে রিপ্লেস দ্য ব্যাড প্লাজমা উইথ দ্য গুড প্লাজমা। সো প্লাজমা ফেরেসিস হয়, প্লাজমা ফিল্টার কার্টেজ আমাদের কাছে আছে। যে ফ্যাসিলিটিটা আমি বলবো, এখন 3 বছরের একজন বাচ্চার ডায়ালাইসিস আমরা করেছি। সেই বাচ্চার ডায়ালাইসিসের জন্য কিন্তু গলার যে লাইনটা হয় তার সাইজ কিন্তু একটু ছোট হয়, 8 mm, আর যারা অ্যাডাল্ট আছে তাদের 12 mm to 11 mm হয়। এবং সেই পেশেন্টের ডায়ালাইজারটা যেটা একটা পেশেন্টের বড় ডায়ালাইজার লাগে, F40 ডায়ালাইজার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সুতরাং আমি বলবো কোনো চিকিৎসাই এখন বাদ নেই, শুধু ট্রান্সপ্লান্টটাই এখন অবধি বাকি আছে। সমস্ত কিছু হবে, শুধু পেশেন্টের বিশ্বাসটাই দরকার। ধন্যবাদ স্যার আপনাকে অনেক। আপনার এত ব্যস্ত শিডিউলের মধ্য থেকে আমরা আমার স্টুডিওতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের স্যারের এই বক্তব্যে কিন্তু আমরা আশা করি যে আমরা যথেষ্ট উপকৃত হয়েছি। তবে আমাদের সময় শেষ। আজকের মতো অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হবে। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখুন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।